জি, আসসালামু আলাইকুম। আ বিশেষ করে কামাল ভাইকে আ আ অনেক, অনেক ধন্যবাদ। আমার অনেক পছন্দের একজন সাংবাদিক। বাংলাদেশে এই মুহূর্তে তো আপনারা নিশ্চয়ই জানেন যে তেলবাজির একটা আ রমরমা ব্যবসা চলছে। তো এর মধ্যে দেশে থেকে ধরুন আমি এখন অনেক কথা বলি যে কথা আমি নিজে স্বীকার করছি যে দেশে থাকলে এই কথা আমি বলতে পারতাম না। তো মাসুদ কামাল ভাইরা তারপরেও দেশে থেকেও যতটুকু বলছে আমি মনে করি এই মুহূর্তে কোনো কথা যদি কেউ বলতে না পারে চুপ থাকাটাও এক ধরনের তার জন্য একটা মানে এটাই আমি আমার প্রতিবাদ। চুপ থাকাটাই এখন বাংলাদেশের প্রতিবাদ যে আমি কারো পক্ষে যাচ্ছি না। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মাসুদ কামাল ভাইয়া যেটা করছেন, আরো ইলিয়াস খান আছে, আরো কয়েকজন সাংবাদিক আছে, সবার নাম বলছি না, শান্তনু ভাই আছে। যাই হোক, আমাকে আপনি অনুষ্ঠানের শুরুতেই একটা দলে পাঠিয়ে দিয়েছেন। আপনি মাসুদ কামাল ভাইকে বলেছেন নিরপেক্ষ আর আমরা সব হচ্ছে অনিরপেক্ষ। তার মানে আমিও একটা দলে আছি আরকি। না, না। আ আমি কোন দল মানে আমি আসলে আপনার কোন আমি দলই নাই আসলে সে কোন কারণে। দল নাই। হুম। আমি আসলে কোন দলে নাই। আ রাব্বানী ভাইকে আজকে আমাদের যেহেতু প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়েছে, তো আমি যেহেতু জামায়াত শিবিরপন্থী সাংবাদিক, আমি থাকতে সমস্যা নাই। আমার কোন সমস্যা নাই। আমার প্রতিপক্ষ না, হচ্ছে সেখানে আপনার রাব্বানী প্রশ্ন ভাই। আছে। আপনার কাছে আমার প্রশ্ন আছে। আপনি যতগুলি ভিডিও তৈরি করেন, সেই ভিডিওগুলি সবসময়ই সরকারের বিরুদ্ধে যাবে কেন? আপনি যদি সাংবাদিক হয়ে থাকেন, আপনি সরকারের পক্ষে বলবেন এবং বিশেষ করে বিরোধী দলের বিপক্ষে আপনি ভিডিও আচ্ছা, করবেন। আপনি প্রশ্নটা হলো আপনার আপনি সব আপনার বিরোধী ঢাকা বিরুদ্ধে ভিডিও বাংলাদেশে বানান না কেন? বাংলাদেশে লক্ষ, লক্ষ গাড়ি চলছে প্রতিদিন, তাই না? আপনার গাড়ি কেউ একজন ঢাকা থেকে বরিশালে গিয়েছে। সে ভালোভাবে পৌঁছেছে। ওইটা কি কোনো টেলিভিশন নিউজ করেছে? যদি ওই গাড়িটা মাঝখানে দুর্ঘটনায় পড়ে তাহলেই কিন্তু নিউজ হয়। নিউজ সবসময় নেগেটিভ। আমি আমি যদি নাকি মানে ইনটেনশনালি যদি কারো বিরুদ্ধে বলি সেটা ঠিক আছে। আর আরেকটা কথা পরিষ্কার একেবারে সবসময় বলি যেটা, যে রাব্বানী ভাই আজকে বলবে যে বিএনপির সময় দুর্নীতি হয়েছে আমরা দেখি নাই, আজকে হচ্ছে সেটা দেখছি। ভাই বিএনপির সময় দুর্নীতি ১২ বছরে আর কত বলবে? আপনারা তো জানেনই সেগুলি। আর সেটার কনসিকুয়েন্স তো এখন না। অতএব ১২ বছরে একটা জায়গায় যাওয়া দরকার ছিল। আর তারপরেও বলি যে বিএনপি যে দুর্নীতি করে নাই, এই কথা আমার জীবনে আমি কোনদিন মুখ দিয়ে বলি নাই। আমি সব সময় বলেছি যে বিএনপির সময় দুর্নীতি হয়েছে। কিন্তু এখনকার সাথে যদি তুলনা করেন তাহলে ওইটা দুর্নীতির শিশুকাল ছিল। এখন পুরো যৌবন চলছে বাংলাদেশে দুর্নীতির। তো রাব্বানী ভাই সাথে আজকে শিশুকালে ৫ বার আ চ্যাম্পিয়ন। সেটা ৫ বার চ্যাম্পিয়ন না ভাই। মানে মিথ্যা তথ্য দিলে তো হবে না। ৩ বার চ্যাম্পিয়ন, সে ৩ বারের মধ্যে আপনারা ১ বার হয়ে গিয়েছেন। কারণ ২০০১ সালে যে রিপোর্ট এসেছে সেটা ২০০১ সালের অক্টোবরের ১ তারিখে বিএনপি ক্ষমতায় এসেছে। তার মানে ওই বছরের পুরোটাই কিন্তু আপনাদের সময় ছিল। অতএব ওইটা কিন্তু আপনারা দিয়ে গেছেন। সেটাই বিএনপি তার পরের ২ বছর হয়েছে। তার পরের ২ বছর থেকে তারা কাটিয়ে উঠেছে। আর দুর্নীতির কথা যদি ভাই বলেন, এখন আসলে এগুলো নিয়ে কথা বলার কিছু নেই। এগুলো এখন বাংলাদেশে মানে আওয়ামী লীগের লোকজন নিজেরাই বলে। আপনি যদি না বলতে চান আপনার পদের কারণে আপনার না, আমি আ অবশ্যই বলছি। আর হ্যাঁ, দুর্নীতির সেটাই। কথা তো আমি নিজেই বললাম। আমি দুর্নীতির কথাটাতে আসছি, তার আগে যেটা বলতে চাই যে রাব্বানী ভাই, বিশেষ করে রাব্বানী ভাই ধরুন ছাত্রলীগের মধ্যে আমি নিজেও ভুক্তভোগী। ইলিয়াস ভাই, আমাকে আমি নিয়ে নিজেও ভুক্তভোগী, তাই না? আমাকে নিয়ে একটা আপনাদের মধ্যে একটা ইমেজ আছে, সেটা হচ্ছে ধরুন আমাকে যদি ছাত্রলীগের মানে লোকজন যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পায়, তাহলে আমার মানে রক্ত চামড়াও খুঁজে পাওয়া যাবে না। এমন ভাবে পেটাবে। মানে আমার প্রতি আপনাদের ক্ষোভ এতটুকু আছে। কিন্তু রাব্বানী ভাইয়ের প্রতি আমার ব্যক্তিগতভাবে ওনাকে আমি যতটুকু চিনি, যতটুকু দেখেছিস, উনার মধ্যে একটা অন্যরকম মানুষের প্রতি দরদ উনাকে দেখেছি, যে পশু-পাখির প্রতি আপনার কুকুর নিয়েও উনার বেশ কিছু কাজ দেখেছি আমি। এটা আমার ভালো লেগেছে। রাব্বানী ভাইয়ের যে চরিত্রটা সেটা হচ্ছে ধরুন ছাত্রলীগ একজনকে পেটায়, ওই বেটা ধরে মাইরা খায়া ফেলাবো এই সে। আর রাব্বানী ভাই যদি কাউকে পেটায় সেটা হচ্ছে ভাই এদিকে আয়। এনে তারপরে গালে চড় মারে। এটা হচ্ছে পার্থক্য। আদর করে। আদর করে তারপরে করে। এটা হচ্ছে রাব্বানী ভাইয়ের চরিত্র। সত্য কথা, আমি 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 হ্যাঁ, যেটা সত্য। সত্য সেটাই বলছি। এখন ছাত্রলীগের কারণ তার ব্যবহারের সবচেয়ে বেশি ছাত্রলীগের যে ভক্ত ছাত্রলীগের ইতিহাসে এত ভক্ত কারো হতে আমি দেখিনি। নাই, নাই। উনি সবচেয়ে বেশি আলোচিত একজন মানুষ ছিলেন এবং আমি ছাত্রলীগের যেসব মানুষজন আমার পরিচিত আছে তাদের অনেকের কাছে শুনেছি যে উনি মানুষকে যত দ্রুত আপন করতে পারে, জীবনে দেখে নাই। তারে রাব্বানী ভাই যাই বলবে, "এই তুই এই ভাই এদিকে আয়, তুই এদিকে আয়।" একজন তার নেতা মধ্যে এমনি সবচেয়ে একটা বড় করবে, "আরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমাকে তুই করে বলছে।" মানে সে খুবই এটা মানুষকে ম্যানেজ বঙ্গবন্ধু করতে ছিল। পারে। এটা তার একটা গুণ। বঙ্গবন্ধু ছিল। হ্যাঁ, হ্যাঁ। রাইট, রাইট। তো হুম। সেই জায়গা থেকে রাব্বানী ভাইয়ের আচার-আচরণ এটা অনেক ভালো। কিন্তু সমস্যা হচ্ছে অনেক সময় মানুষ ফেসবুকে আপনারা দেখবেন লেখালেখি করে যে তারা বলে যে মানুষের জন্মের সময় আ যে টিকাগুলো দেয়া হয়, যাতে আওয়ামী লীগ না হয় তার জন্য আরো একটা টিকা দেয়া উচিত।
মানে আমি ফেসবুকের কথা বলছি আর কি, কিন্তু এই কথাটা একটু অন্যরকম হয়ে যায়। বাট আমি যেভাবে বলতে চাই সেটা হচ্ছে যে প্রতিটা পরিবারের উচিত আমার সন্তান কি আওয়ামী লীগ, ছাত্রলীগ বা এই ধরনের কোন লীগের মধ্যে ঢুকছে কিনা সেটা একটু খোঁজ রাখা উচিত। কারণ এই রাব্বানী ভাইয়ের চরিত্র আজকে যেমন, উনি যদি আজকে ছাত্রলীগ না করে অন্য কিছু করতো, মনে করুন নুরুল হক নূরের একটা দলে যেত, শিবির বা ছাত্রদল দুঃখিত, ছাত্রলীগ, শুনুন, ছাত্রলীগ না করে রাব্বানী ভাই যদি আজকে ধরুন নূরের দল করতো বা অন্য কোনো একটা, উনি নিজে একটা দল তৈরি করতো, সেটার জন্য ওনার ইমেজ বাংলাদেশে একরকম থাকতো। কিন্তু আজকে ছাত্রলীগ হবার কারণে এই যে রাব্বানী ভাই এত ভালো কাজ করে, সেই কাজগুলো কিন্তু আজকে মানুষ দেখছে না। আরেকটা কথা হচ্ছে, উনি বললেন যে ওনার দলের ব্যাপারে যে আপনার শিষ্টের পালন, দুষ্টের দমন করেন। রাব্বানী ভাই যেই ঘটনাতে উনি পদ হারিয়েছেন, সেই ঘটনাতে কিন্তু আমরা কিন্তু রাব্বানী ভাই সরাসরি মানে চাঁদাবাজি করেছে সেটার কোনো প্রমাণ পাই নাই। বরং উনি চাঁদাবাজি হয়েছে কিনা সেটার তদারকি করতে গিয়েছেন। ওনার যে ফোন আলাপ আমি শুনেছি সেটার কথা বলছি। যদি নাকি সেটা হয়, রাব্বানী ভাই আজকে লাইভে আছেন, রাব্বানী ভাই আমি আমার এই কথার মাঝখানে আপনার একটা উত্তর চাচ্ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি কি চাঁদাবাজির সাথে জড়িত ছিল? অর্থাৎ চাঁদা কি তিনি দিয়েছেন? এটা সত্য না মিথ্যা? ভিসি ম্যাম চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল, রাইট। তার তাহলে হাজবেন্ড আপনি জড়িত, যে তার আমি আর কিছু তার বলতে চাচ্ছি তার না, ছেলে আপনি জড়িত। আর- আমরা ভিক্টিমাইজড, আর- আর আমি নিজে এটা ভুক্তভোগী। আর কিছু বললে এই আপনি জন্য আপনার আমি বক্তব্য বললেন। দুর্নীতি নিয়ে বলছি, দুর্নীতির বিরুদ্ধে আমি নিজে ভুক্তভোগী। তাহলে এটাই কি শেখ হাসিনার দুষ্টের দমন আর শিষ্টের পালন? সেই ভিসি আজ পর্যন্ত জাহাঙ্গীরনগর আছে কিভাবে? সেই ভিসির যে স্বামী, সেই স্বামীর নামে আপনি আউট হয়ে গেলেন। ওইখানে মানে যারা রং ডুয়ার তারা খুব পাওয়ারফুল, এটা নিয়ে আপনি তাদের কথাও বলেন, এটা নিয়ে রাইট। আপনি কথাও তার বলেননি মানে আজ হচ্ছে পর্যন্ত। রাব্বানী সাহেব, এটা নিয়ে আপনি কথাও বলেননি আর। তার মানে আপনি যদি জায়গা মতো যেতে পারেন, তাহলে আপনার এইসব দুষ্ট টুষ্ট এগুলো কোনো ব্যাপার না, আপনি আওয়ামী লীগ করতে পারেন। আওয়ামী লীগে রাব্বানী ভাইরা আজকে যে বাংলাদেশের ছাত্রলীগের যে চরিত্রের কথা বলছিলাম সেটা শেষ করে তারপরে আমি শেষ করব। সেটা হচ্ছে যে এই ছাত্রলীগের আজকের যে চরিত্র, এই চরিত্র কিন্তু আজকে থেকে না। মাসুদ কামাল ভাই নিশ্চয়ই মনে আছে যে শফিউল আলম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 জনকে ব্রাশ ফায়ার করে খুন করা হত্যার আসামি, তার বিচার কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব করেন নাই। ডাকসুর এই ভিপি নির্বাচন নিয়েই কিন্তু সেই মারামারি। আমি আমার নিজের মুখের কথা বলছি না, আপনার কি অস্থির জাসদের উত্থান পতন, অস্থির সময় রাজনীতি, অত্যন্ত মেধাবী এবং খুবই একজন স্বনামধন্য মুক্তিযোদ্ধা মহিউদ্দিন সাহেব লিখেছেন, আমি বানিয়ে কথা বলছি না। তিনি নিজে বলেছেন যে সেই নির্বাচনের সময় শেখ কামাল থেকে শুরু করে অনেকের কি ধরনের আচরণ ছিল, সেটা আজকের নুরুদের সাথে রাব্বানী ভাইদের যে আচরণ, সেই আচরণের সাথে মিলে যায়। বরং এখনকার চাইতে তখন আরো ভয়ঙ্কর ছিল। অতএব এসব কথা আসলে বললে লাভ নাই যে ছাত্রলীগের চাইতে আগের জামায়াত কিংবা বিএনপি কেউ বেশি করেছে, এটা বললে হবে না। কারণ ছাত্রলীগের সাথে আজকে যে অবস্থা, যে মারামারি, গ্যাঞ্জাম, মানুষকে পেটানো, মানুষ খুন করা, এগুলো চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলো জড়িয়ে গিয়েছে। যেভাবেই জড়াক, রাব্বানী ভাই এককভাবে ভালো থাকতে পারে, কিন্তু উনি ওনার সংগঠন নিয়ে সামগ্রিকভাবে এটা নিয়ে কোনো করতে পারবে না। কালকে আমরা যে বক্তব্যটা শুনেছি যে আমাদের শামীম ওসমান, উনি বলেছেন যে আবারও খেলা হবে। শেখ মুজিবের ভাস্কর্যের আয় কেউ হাত দিতে সাহস থাকলে, This time I got you, bro. ভাস্কর্যের আয় কেউ হাত দিতে সাহস থাকলে। তো এই শামীম ওসমানের কিছু বক্তব্য আমরা ইউটিউবে শুনেছি, তিনি নাকি মাঝে মধ্যেই কাঁচা তরকারি, মাছ এসব নিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের বাসায় যেতেন। আপনারা নিশ্চয়ই শুনেছেন। সত্য না মিথ্যা সেটা আল্লাহই জানে। যদি সত্য হয়ে থাকে তার মানে ওনাদের বাসার সাথে ওনাদের পরিবারের একটা ভালো সম্পর্ক ছিল। সেই দিন এই শামীম ওসমানের পরিবার কোথায় ছিল যেদিন শেখ মুজিবুর রহমানের পুরো পরিবারকে খুন করা হলো? আজকে ভাস্কর্যে হাত দিলে তারপর তাদের হাত কেটে দেওয়া হবে, তাহলে সেদিন কেন তাদের হাত কেটে দেওয়া হয় নাই? অতএব এইসব ভালোবাসা, চাপাবাজি, এগুলো বন্ধ করতে হবে। তো দুর্নীতির কথা বলেন, দুর্নীতি আজকে আপনারা উন্নয়নের যে ধোয়া তুলে দুর্নীতিকে আপনারা মানে একটা বাক্সের মধ্যে বন্দি করতে চাচ্ছেন রাব্বানী ভাই, এটা সম্ভব না। কারণ যদি মনে করেন যে আজকে আওয়ামী লীগ সবচেয়ে বেশি উন্নয়ন দুর্নীতি করছে, নিয়ে ভাই আমি সবসময় ইলিয়াস ভাই, হ্যাঁ, আমি দুর্নীতি বিষয়ে একেবারে স্পষ্ট বলছি, দুর্নীতি লাগাম টেনে ধরতে পারে নাই।
কিন্তু আপনি এই পারছে কথা না, আমি নিজে কিন্তু বলছি হ্যাঁ, রাইট, আপনার কিন্তু এই কথাটা কিন্তু আপনি বলবেন না যে বিএনপির চাইতে উন্নয়নের এবারে ক্ষেত্রে আদার্স বিষয়গুলোতে আপনারা কখনো বলছেন তুলনা না, করতে আপনি পারবে না। এই যেভাবে জায়গাটা সমস্যা আছে, আমি নিজে ভুক্তভোগী। যে হ্যাঁ আপনি যেভাবে বলে আসছিলেন সেটা এখন বলছেন না, সেটাই বলতে যাচ্ছি ইলিয়াস হোসেন জি, এটা হ্যাঁ আমার এই মানে রাব্বানি ভাই কিন্তু কখনোই স্বীকার করবে না যে বিএনপির চাইতে এবার দুর্নীতি বেশি হয়েছে, এটা রাব্বানি ভাই বলতে পারবে না। যদি মনে মনে চিন্তাও করে তারপরেও তিনি বলতে পারবে না, কারণ হচ্ছে তিনার আমরা তো দলে একটা হাওয়া একটা ভবন বা জায়গা আছে সেটা 10% আপনার তো বলার দেখতেছি না, সুযোগই নাই। এই জন্য সেটা আমরা মানে হ্যাঁ রাব্বানি ভাই আমরা এটা আগে বুঝি তো যে একটা আপনার ব্র্যান্ড এটা ছিল, বলার হাওয়া ভবন ছিল, 10% ছিল, মামুন এখন মামুন যে ভাই হাওয়া ছিল, ভবন, এরকম মানে এখন হাওয়া ব্র্যান্ডেড ভবন যে কতগুলো সেলিব্রিটি আছে ছিল। রাব্বানি ভাই, দুর্নীতির এখন হাওয়া সেলিব্রিটি ভবন, তো এখন দেখতেছি না এভাবে ভাই। এখন হাওয়া ভবন কানাডার বেগমপাড়ায় আছে, লন্ডনে শেখ রেহানা আপার বাসায় আছে, তারপরে বাংলাদেশে প্রতি ঘরে ঘরে এখন হাওয়া ভবন। অতএব এটা বললে লাভ নেই, এক হাওয়া ভবন দিয়ে এত হাওয়া ভবনকে ঢাকা যাবে না। এখন যদি আপনি দুর্নীতির কথা, উন্নয়নের কথা যদি বলেন, এই উন্নয়নের কথা বলে আমি আমার প্রথম পর্বটা শেষ করব। সেটা হচ্ছে মাঝখান দিয়ে আমি বাংলাদেশে আপনাকে আজকে একটা কথা বলি, আমি কানাডাতে থাকি, আমি যখন কাউকে বলি আমি কানাডাতে থাকি বলে যে ভাই বেগমপাড়ার কোন দিকে থাকেন, এই যে একটা রাইট অবস্থা, সেকেন্ড রাইট অ্যান্সার করতে হয় আমাকে, তো অথচ আমি নিজেও বেগমপাড়া কোথায় জানি না, বেগমপাড়া কোথায় এটা আমি নিজেও জানি এটা না। এখন পৃথিবীর সবাই জানে। এই ইলিয়াস ভাই কিন্তু অনেক ভালো তথ্য বলতে পারেন। আমরা আমরা দেশে থেকে যেটা জানি না, ইলিয়াস ভাই কিন্তু বিদেশ থেকে অনেক অনেক মানে গোপন বা ইন্টারেস্টিং তথ্যগুলো দেন। তাহলে আপনি কারা কারা বেগমপাড়ায় যে 78 জনের নাম আসছে, নামগুলো দেন, সবার আগে আমি আপলোড দিব, আমি সবার আগে বিচার চাইবো। আপনি আমাকে স্পেসিফিক নামগুলো দেন। শুনেছি এর এটা মধ্যে তো বের 78 হয়েছে জন কাদের নাম, ইয়ে এটা আছে, আমলা আছে। কোন এটা কোন আমলা, মন্ত্রীও রাইট, বলেছে, কোন কোন আমলা আছে, বলেছে। কারা কারা আছে। ভাই আপনি ওই বেগমপাড়ায় এসে আমি বিচার, অন্যটা, আমি আমার ছোট ছোট বেগমপাড়ায় থেকে বলি ভাই, আমি দুর্নীতি নিয়ে কখনো শোনেন শোনেন, অনলাইনে আপোষ বেগমপাড়ায় এসে করবো না। আপনি বিচার আপনি দেন, করবেন, সবার আগে আমি আপলোড দিব। বেগমপাড়ায় এসে আপনি বিচার করবেন, বেগমপাড়ার এই আপনি নাম জানার নামগুলো দেন, জন্য, এই নাম নামগুলো প্রকাশ দেন করার তো জন্য মানুষ জানুক। হাইকোর্টে একটা রিট হয়েছে, হাইকোর্টে একটা রিট হয়েছে, সেই রিটের কোনো ফয়সালা হয় নাই, হবেও না, কারণ সেটার সাথে আপনাদের দলের মানুষই তো জড়িত। আপনারা বের করবেন কিভাবে সেটা? সুইস ব্যাংকে গত 3 বছরে সবচাইতে, বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি টাকা ট্রান্সফার হয়েছে, সেটা জবাব আপনাদের কাছে নাই। বাংলাদেশের সরকার চাইলে সেটা বের করতে পারে না? অবশ্যই পারে। গতকালকে কনক সারোয়ারের ফেনীর বাড়িতে গিয়ে তার সব কয়টা জমির মধ্যে সাইনবোর্ড লাগানো হয়েছে যে এই জমি বিক্রি হবে, পুলিশ তাদের গাড়ি নিয়ে গিয়ে এই কাজ করেছে। তো আপনি কনক সারোয়ারের এত জমি জায়গা সব খুঁজে বের করলেন, তো তাই এগুলো খুঁজে বের করেন না কেন? এই সবকিছুর একটা হিসাব দিতে হবে। আজকে বাংলাদেশ যেভাবে চলছে, মনে করার কোনো কারণ নাই যে সারা জীবন এইভাবে চলবে, এটা মনে করার কোনো কারণ নাই রাব্বানি ভাই। জি, একদিন সময় পরিবর্তন হবে এবং সেই জায়গায় আসতে হবে। আমি শেষ কথাটা যেটা বলতে চাই সেটা হচ্ছে কর্মফল ভাই, যে কর্মফল উন্নয়নের যে অবশ্যই কথা সবাইকে আপনারা, ভোগ করতে হবে। উন্নয়নের যে কথাটা আপনারা বলছেন, যে উন্নয়নই যদি নাকি সবকিছুর মাপকাঠি হয়, তাহলে বাংলাদেশে এই ফ্লাইওভার, যে ফ্লাইওভার নিয়ে আজকে, যে পদ্মা সেতু নিয়ে আজকে এত কথা হচ্ছে, এই পদ্মা সেতুর আগে কিন্তু তার চাইতে মাত্র 1 দশমিক কয়েক কিলোমিটার ছোট একটা সেতু হয়েছিল, সেটার নাম হচ্ছে বঙ্গবন্ধু সেতু। এই বঙ্গবন্ধু সেতু কিন্তু আপনার আওয়ামী লীগ করে নাই। এই বঙ্গবন্ধু সেতুটা যখন কিনা আপনার কর্নেল অলি মন্ত্রী ছিল, একমাত্র তিনার তত্ত্বাবধানে তিনি এটার 80 ভাগ কাজ শেষ করে গিয়েছিলেন। সেই ব্যক্তিটা আক্ষেপ করে সেদিন বলছিলেন যে আমাকে সেই উদ্বোধনী অনুষ্ঠানে, যেহেতু 96-তে ক্ষমতায় আসলো আওয়ামী লীগ, এরপরে তারা উদ্বোধন করলো, তারা নামও দিল বঙ্গবন্ধু এবং সেই ব্যক্তিকে দাওয়াতও দেয় নাই। অতএব এই সেতু কিন্তু, বড় সেতু কিন্তু বাংলাদেশে প্রথম এনেছে বিএনপি। ফ্লাইওভারের কথা বলবেন, বনানী ফ্লাইওভার যেটা কিনা 900 কোটি টাকা দিয়ে নির্মিত হয়েছে, সেই 900 কোটি টাকার ফ্লাইওভার যদি এখন তৈরি করতে দেওয়া হয় ঠিক পাশাপাশি আরেকটা, তাহলে সেটা 9,000 কোটি টাকা লাগবে। অতএব ফ্লাইওভারও বাংলাদেশে বিএনপি প্রথম এনেছে। আর উন্নয়ন যদি, এখন যে উন্নয়ন হচ্ছে, 12 বছর যে কোনো দল ক্ষমতায় থাকলে উন্নয়ন এইভাবে উপরের দিকে যাবে, কোনো দেশের উন্নয়ন নিচের দিকে যাবে না। যদি মনে করেন সবচেয়ে কম উন্নয়ন যে করেছে সেই সবচেয়ে দুর্নীতিবাজ, তাহলে শেখ মুজিবুর রহমানের সময় সবচেয়ে কম উন্নয়ন হয়েছে, তাহলে উনি দুর্নীতিবাজ, এটা মানবেন আপনি? আমি মানি না। অতএব উন্নয়ন দিয়ে কোনো কিছুর মাপকাঠি হবে না। সেই উন্নয়নটা কতটুকু জবাবদিহিমূলক হচ্ছে, কতটা স্বচ্ছতার সাথে হচ্ছে। 10,000 কোটি টাকার যেই পদ্মা সেতুর কথা আজকে আপনারা বলছেন, এই 10,000 কোটি টাকার পদ্মা সেতুটা আপনারা করেন নাই, এটা তত্ত্বাবধায়ক সরকার এটা করে গিয়েছে। সেই তত্ত্বাবধায়ক সরকারের 10,000 কোটি টাকা আজকে 31,000 কোটি টাকায় ঠেকেছে। এখন বলছেন আরো 1 বছর লাগবে, তার মানে আরো কয়েক হাজার কোটি টাকা সেটার সাথে যুক্ত হবে। অতএব এটার নাম হচ্ছে উন্নয়ন। যদি নাকি মনে করেন যে আওয়ামী লীগের উন্নয়ন দিয়ে মানুষকে তাদের সব দুর্নীতি, অপকর্ম, ভোট চুরি, ডাকাতি এগুলো মানে ভুলিয়ে দেবেন, এটা সম্ভব না রাব্বানি ভাই। অতএব আপনি যেরকম ভালো মানুষ,